আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের চতুর্থ নাম্বার দার্স। আমরা গত দার্সে পড়েছিলাম কি কি, সেটা আমরা একটু পরেই পুনর্পাঠের মধ্যে দেখব। আর আজকে আমরা মাউসুফ সিফাত অর্থাৎ বিশেষণের ব্যবহারটা দেখব। ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে মারিফা নাকিরা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দের ব্যবহার। এই দুইটা এই যে দুইটা টপিক আমরা আজকে কি করব, কভার করব। বুঝতে পেরেছেন? আর বিগত দার্সগুলোতে আমরা কি শিখেছিলাম হচ্ছে সর্বপ্রথম দার্সে শিখেছিলাম শব্দার্থ এবং আরবি ভাষার শব্দ যে 3 ভাগে বিভক্ত, এটা শিখেছি। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার দার্সে আমরা ছোট বাক্য গঠন করা শিখেছি। তৃতীয় নাম্বার দার্সে আমরা কি শিখলাম, ইসমে ইশারা দিয়ে বাক্য গঠন শিখলাম। আজকে হচ্ছে আমাদের কি বিশেষণ, আমরা গত দার্সে শিখেছি যে এটা একটি কিতাব। হ্যাঁ, এটা একটি কিতাব। আজকে আমরা শিখব হচ্ছে এটা একটি সুন্দর কিতাব। কিতাবের সাথে কি করা, তার একটা গুণ যুক্ত করা। যেমন বললাম মুহাম্মদ একজন আলেম, আমরা আজকে বলা শিখব যে মুহাম্মদ একজন যোগ্য আলেম। ঠিক আছে। আচ্ছা, আমরা বললাম যে এটা একটি মেয়ে, আমরা বললাম এটা একটা সুন্দর মেয়ে, বাট একটা ছেলে আমরা বলবো যে এটা একটা ছোট ছেলে। এই যে কারোর সাথে কোনো একটা গুণ যুক্ত করে দেওয়ার ব্যবহারটা আজকে শিখবো আমরা। হ্যাঁ, পাশাপাশি নির্দিষ্ট করা, যেমন ছেলেটি ভদ্র, ছেলেটি ভালো, মেয়েটি সুন্দর ইত্যাদি, এই টাইপের যে কথাবার্তাগুলো নির্দিষ্ট কোনো কিছুর প্রতি, যে মসজিদটি বড়, মাদ্রাসাটি অনেক ভালো, এভাবে ব্যবহারগুলো। আচ্ছা, দেখুন গত দার্সের পুনর্পাঠের মধ্যে আমাদের 1 নম্বর আলোচনা ছিল ইশারা সূচক শব্দ ও তার ব্যবহার। আরবিতে ইশারা সূচক শব্দকে বলে ইসমুল ইশারা। হাদা হাদিহি নিকটবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য, যালিকা তিলকা দূরবর্তী কোনো কিছুর দিকে ইশারা করার জন্য। সকল ইসমুল ইশারা হচ্ছে মাবনি। ঠিক আছে। এই ইশারা সূচক শব্দ নামের ক্ষেত্রে মৌলিক কথা এতটুকুই, বাকিটা প্র্যাকটিস। নাম্বার 2 হচ্ছে মা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। মা একটি হারফুল ইস্তেফাম, এটা দিয়ে গায়রুল আকল সম্পর্কে প্রশ্ন করা হয়। আর মান দিয়ে আল আকল সম্পর্কে প্রশ্ন করা হয়। আকল বলা হয় বুদ্ধি জ্ঞান সম্পন্ন প্রাণীকে, গায়রে আকল বলা হয় জ্ঞান বুদ্ধিহীন প্রাণী ও বস্তুকে, তাই না? আচ্ছা, এই বিষয়গুলো আমরা গত দার্সে খুব ভালোভাবে আয়ত্ত করেছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। প্রশ্ন করার ধরন ইত্যাদি কীভাবে কী হবে সব কিছু আমরা দেখেছি। আজকে হচ্ছে আমাদের মৌলিক আলোচনার প্রথম বিষয়, সেটা হচ্ছে মাউসুফ সিফাত। এখন মাউসুফ সিফাত মানে কি, এটা আমরা একটু পরেই দেখব। তার আগে আমরা ব্যবহারটা মূলত দেখি। দেখুন, সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি। বিশেষণ বাংলাতে যেটাকে বলে বিশেষণ, সেটা হচ্ছে কি আরবিতে সিফাত। বলতে আমরা কোনো গুণকে বুঝি। বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষণ, গুণবাচক কিছু শব্দ। এগুলো আপনারা গত দার্সে সবাই মুখস্থ করেছেন, তাই না? জাদিদুন জাদিদাতুন, নতুন পুরাতন, বড় ছোট, সুন্দর অসুন্দর, ভালো খারাপ ইত্যাদি। এখানে আমরা একটা কমন বিষয় কিন্তু বুঝতে পারতেছি, সেটা হচ্ছে এই যে যেই সমস্ত শব্দগুলো শেষে গোলতা নেই এগুলো মুদাক্কারের জন্য, আর যেগুলোর শেষে গোলতা আছে এগুলো হচ্ছে কি মুআন্নাসের জন্য, তাই না? এগুলো হচ্ছে গুণবাচক শব্দ। আচ্ছা, এবার হচ্ছে কি ব্যবহার। দেখুন, কিতাবুন প্লাস জাদিদুন একটি নতুন কিতাব। মাদ্রাসাতুন প্লাস জাদিদাতুন, মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা। সিফাতটা ব্যবহার করে বুঝতে পেরেছেন তো? যে কোনো একটা শব্দের সিফাত অর্থাৎ গুণ যদি আমি বর্ণনা করতে চাই, সেই শব্দের পরে সেই গুণবাচক শব্দটাকে নিয়ে আসতে হবে। মুদাক্কার কোনো শব্দের যদি গুণ আনতে হয়, তাহলে তার যে গুণটা হবে সেই গুণটাও কী হবে, অবশ্যই মুদাক্কার হতে হবে। কেন? কারণ আমরা জানি যে আরবিতে পুরুষ মহিলা একসাথে কী করতে পারবে না, থাকতে পারবে না, তাই না? পুরুষ পুরুষ থাকবে, মেয়ে মেয়ে থাকবে। হ্যাঁ, পর্দা করতে হবে এদের। কিতাবুন জাদিদুন একটি নতুন কিতাব, মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা। আচ্ছা, এখানে মুদাক্কারে কিছু উদাহরণ দেওয়া হয়েছে। ওয়ালাদুন সগীরুন ছোট ছেলে, একটি শব্দটাকে ব্র্যাকেটে দেওয়া হয়েছে কেন? কারণ ওয়ালাদুন মানে একটি, এটা তো আমরা বুঝতেই পারতেছি। ঠিক আছে। আর যার কারণে আমরা কখনো চাইলে একটি ছোট ছেলেও বলতে পারবো, আবার ছোট ছেলেও বলতে পারবো। যে আমি বললাম যে তুমি তো ছোট ছেলে, হ্যাঁ, আবার বললাম তুমি একটি ছোট ছেলে, দুইটাই বলতে পারবো। তিফলুন সগীরুন ছোট শিশু, তিলমিদুন জাদিদুন নতুন ছাত্র, কলামুন জামিলুন একটি সুন্দর কলম, বাইতুন কাবীরুন একটি বড় ঘর, বিনতুন সগীরাতুন একটি ছোট মেয়ে, তিফলাতুন সগীরাতুন একটি ছোট শিশু। আমরা শিশু যেহেতু ছেলে শিশু আর মেয়ে শিশু উভয়ের ক্ষেত্রে শিশু শব্দই ব্যবহৃত হয়, যার কারণে আমরা কি এখানে বাংলাতে
মেয়ে সূচক কোনো শব্দ না থাকে সেটা আমরা ব্যবহার করতে পারছি না। তিলমিদুন জাদিদুন নতুন ছাত্র, তিলমিদাতুন জাদিদাতুন একজন নতুন ছাত্রী। কলামুন জামিলুন সুন্দর কলম, কুররাসাতুন জামিলাতুন সুন্দর খাতা, বাইতুন কাবিরুন বড় ঘর, মাদিনাতুন কাবিরাতুন বড় শহর। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই যে এতটুকু বিষয় দেখা হলো মানে ব্যবহারের ক্ষেত্রে মওসুফ সিফাতের, এর মধ্যে কারো কোনো ধরনের কোনো অস্পষ্টতা আছে? আচ্ছা, দেখুন এখন হচ্ছে আমাদের এখানে নিয়মগুলো কি? 1 নাম্বার নিয়ম হচ্ছে যে শব্দটি গুণ বুঝায় তাকে সিফাত বলে। যে শব্দটি গুণ বুঝায় তাকে সিফাত বলে, যার গুণ বুঝায় তাকে মওসুফ বলে। নাম্বার 3, 4 দিক থেকে মওসুফ ও সিফাত সর্বদা সমান থাকবে, আর এক্ষেত্রে সিফাত সর্বদা মওসুফের অনুসরণ করবে। মানে দুটো শব্দ পাশাপাশি আসার পরে একটা আরেকটার গুণ এবং মওসুফ এবং সিফাত হওয়ার জন্য 4টা শর্ত আছে। 1 নাম্বার, মানে 4টা শর্ত বলতে 4টা দিক থেকে তাদের ভিতরে মিল থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে মুযাক্কার ও মুআন্নাসের দিক থেকে। যেমন এখানে দেখেন, মুযাক্কার ও মুআন্নাসের দিক থেকে 2টা শব্দই কিন্তু মিল আছে। এটাও মুযাক্কার, এটাও মুযাক্কার, এটাও মুযাক্কার, এটাও মুযাক্কার, মুআন্নাস 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 মুআন্নাস। ঠিক আছে, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে বচনের দিক থেকে, 1 বচন, 2 বচন, বহু বচন, এগুলো। আরবি ভাষার ক্ষেত্রে একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আরবি ভাষাতে 1 বচন যেভাবে আছে, বহু বচনের পাশাপাশি দ্বিবচনও আছে, মানে দ্বিবচন। সাধারণত অন্য কোনো ভাষাতে এইটা নাই। দ্বিবচন বলতে কি? আমরা যদি বলতে চাই কলম, ঠিক আছে, বললাম কলম। যদি একাধিক কলম বুঝাতে চাই বলবো কি? কলমগুলো, বা হচ্ছে কলম সমূহ, তাই না? বা বলবো কি? কলম সমূহ। এই যে এভাবে। কিন্তু আমরা যদি 2টা কলম বলতে চাই তাহলে আমার কি বলতে হবে? কলম 2টি, মানে 2 শব্দ উল্লেখ করতে হচ্ছে, ঠিক আছে, বা 2টা কলম। কিন্তু আরবিতে বিষয়টা একটু ভিন্ন। আরবিতে হচ্ছে 1 বচন, দ্বিবচন এবং বহু বচন উভয়টা ব্যবহৃত হয়। যেমন কলামের জন্য আমরা বলবো হচ্ছে কি? কলামুন, এটা হচ্ছে 1 বচন। দ্বিবচন বানানোর জন্য এই মিমের পর একটা আলিফ নুন বৃদ্ধি করতে হবে, কলামানে। আর বহু বচন হচ্ছে আকালামুন। ঠিক আছে, এখন এইখানে যে নিয়মটা বলা হলো যে বচনের দিক থেকেও মিল থাকতে হবে। প্রথম শব্দটা যদি মৌসুফ হয় তাহলে যে গুণ শব্দটা আনা হবে তাকেও, মানে প্রথম শব্দটা যেটা মৌসুফ সেটা যদি 1 বচন হয়, যেটা গুণ আনা হবে সেটাকেও কী করতে হবে? 1 বচন আনতে হবে। আবার যদি মৌসুফটা বহু বচন হয় তাহলে যেটা গুণ থাকবে সেটাও কী করতে হবে? বহু বচন আনতে হবে। বুঝতে পেরেছেন? নাম্বার 3 হচ্ছে মারিফা ও নাকিরার দিক থেকে। মারিফা নাকিরা আমরা একটু পরেই পড়বো, হ্যাঁ, এটার দিক থেকেও মিল থাকতে হবে। নাম্বার 4 শেষ অক্ষরের হরকতের দিক থেকে। যখন এই 3টে বিষয় পেয়ে যাব তখন আমাদের এই 2টো অক্ষরের, মানে এই যে 2টো শব্দ, উভয় শব্দের শেষ অক্ষরের যে হরকত সেম থাকতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাই যে ওয়ালাদুন সগীরুন, দালে পেশ হয়েছে, সগীরুনেও কি হয়েছে? পেশ হয়েছে। বিনতুন সগীরতুন, এখানে বিনতুন সগীরতিন এরকম কখনো হতে পারবে না। মৌসুফ সিফাত হওয়ার জন্য সেম এগুলো থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা আস্তে আস্তে বুঝে যাব। মোট কথা হচ্ছে আমরা ব্যবহারটা বুঝলাম। নাম্বার 4, শুধুমাত্র মৌসুফ ও সিফাত মিলে কখনোই তা একটি পূর্ণ বাক্য হতে পারবে না। ঠিক আছে, এই নিয়মগুলো কিন্তু খুব বেশি জরুরি। মাউসুফ আর মুবতাদা কি একই বিষয়? প্রায় না, এক বিষয় না। আমি এটা একটু পরেই ক্লিয়ার করবো। আগে মাউসুফ সিফাতটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, এরপর আমি যখন এগুলোর সাথে মিলিয়ে বাক্য তৈরি করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে 4 নাম্বার রুলস কি বলা হলো? যে মৌসুফ সিফাত মিলে কখনোই একটি পূর্ণ বাক্য হতে পারবে না। কিভাবে পূর্ণ বাক্য হতে পারবে না? যেমন দেখেন, আমি যদি এখানে বলি যে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম, এটা দিয়ে আপনি কি বুঝতে পারছেন? আপনাকে কোনো তথ্য দিতে পারলাম না। একটি সুন্দর কলম, একটি সুন্দর কলম কি হয়েছে? একটি সুন্দর কলম কি তোমার লাগবে, নাকি হচ্ছে তোমার কাছে একটা সুন্দর কলম আছে, নাকি এখানে এইটা সুন্দর কলম? কি এটা পরিপূর্ণ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি যদি তখন বলে দেই যে হাদা, আমি যদি তখন বলে দেই যে হাদা, আচ্ছা কমালুন হয়ে গেছে, হাদা কলামুন জামিলুন, এটা একটি সুন্দর কলম। এখন কিন্তু আমি ঠিক একটি তথ্য পাচ্ছি। বুঝতে পেরেছেন? এখন আমি ঠিক একটি তথ্য পাচ্ছি। বুঝতে পেরেছেন? তার মানে কি বুঝতে পারলাম আমরা? শুধুমাত্র মৌসুফ এবং সিফাত দিয়ে, যেমন এটা হচ্ছে গিয়ে মৌসুফ, এটার গুণ বর্ণনা করা হচ্ছে, এটার সৌন্দর্য আমরা বর্ণনা করতেছি, সেটা কি? জামিলুন দিয়ে।
যে কলামুন জামিলুন, একটি সুন্দর কলম। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম যে শুধুমাত্র মাউসুফ এবং সিফাত মিলে একটি পূর্ণ বাক্য কখনোই হতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে মাউসুফ সিফাতের আমরা 4টা রুলস জানলাম। একটা হচ্ছে যে শব্দটিকে দিয়ে গুণ বুঝায় তাকে সিফত বলে, যার গুণ বুঝায় তাকে মাউসুফ বলে। চারদিক থেকে মাউসুফ এবং সিফাত সর্বদা সমান থাকবে। এর মধ্যে এই 4 দিক এর মধ্যে থেকে কোনো একটি দিকেও যদি কোনো পরিবর্তন চলে আসে তাহলে সেটার কি থাকবে না, মাউসুফ সিফাত থাকবে না। নাম্বার 4, শুধুমাত্র মাউসুফ ও সিফাত মিলে কখনোই তা একটি পূর্ণ বাক্য হতে পারবে না। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন, মাউসুফ এবং সিফাত নির্ণয় করবেন। হ্যাঁ, আচ্ছা, আমি বললাম ওয়ালাদুন জামিলুন, এখানে মাউসুফ কে হয়েছে এবং সিফাত কি হয়েছে বলেন তো? ভাইদের মাইক্রোফোন অন করে দিয়েছি। হ্যাঁ বলেন, এখানে হ্যাঁ জি বলুন। আচ্ছা, এবার হ্যাঁ, এবার আমি যদি বলি বিনতুন জামিলাতুন, এখানে মাউসুফ কে হয়েছে, সিফাত কে হয়েছে? আচ্ছা, আপনারা ভয়েস দিয়ে সাথে সাথে মাইকটা অফ করে দিবেন, কারণ বাহিরের নয়েজ আসে। হ্যাঁ হ্যাঁ, যখন প্রশ্ন করব আবার উত্তর দিবেন। এখানে যদি আপনারা বলেন যে বিনতুন মাউসুফ হয়েছে, তাহলে 4 দিক থেকে মিল থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এটা মুআন্নাস, এটাও কি মুআন্নাস। এখন যদি প্রশ্ন করা হয় যে বিনতুনের শেষে তো কি নাই, গোলতা নাই, তাহলে বিনতুন মুআন্নাস কিভাবে হলো? হুম, হ্যাঁ, বিনতুন দিয়ে মেয়ে বুঝানো হচ্ছে, তাই না? বিনতুন দিয়ে কি হচ্ছে, মেয়ে বুঝাচ্ছে, যার কারণে গোলতা না থাকলেও এটাও কি একটা আলামত। যেমন আলামত হচ্ছে শেষে গোলতা থাকা, অনুরূপভাবে আরেকটা আলামত হচ্ছে কি, এমন কোনো শব্দ যার অর্থ শুধুমাত্র মেয়েদের জন্যই বিশেষ। হ্যাঁ, আচ্ছা, যেমন একটা, এটা সবচেয়ে বেশি স্পষ্ট হয় আর একটা শব্দে, যেমন এই শব্দটা হামিলুন, এটা হচ্ছে মুযাক্কার শব্দ। হ্যাঁ, আর এটার মুআন্নাস শব্দ হচ্ছে হামিলাতুন, এটার অর্থ হচ্ছে কি গর্ভবতী। হ্যাঁ, এখন হামিলুন শব্দটা বাহ্যিকভাবে যদিও মুযাক্কার, কিন্তু এর অর্থটা হচ্ছে কি, এটার মুযাক্কার এমন মুযাক্কার যার আবার মুআন্নাসও আছে। ঠিক আছে, কিন্তু তারপরেও এই শব্দটা মুআন্নাস কেন? কারণ হচ্ছে এটার অর্থটা পরিপূর্ণভাবে কি হয়, মুআন্নাসের জন্যই খাস, তার জন্যই কি বিশেষ, পুরুষের জন্য এটা হতেই পারে না। বুঝতে পেরেছেন? আর বিন্তুনের ক্ষেত্রে তো কোনো কথাই নেই। আচ্ছা, এটা আমরা তাহলে বুঝলাম। হ্যাঁ, এবার যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, হামিলুন অর্থ কিন্তু আমি বললাম, হ্যাঁ, হামিলুন অর্থ কি, গর্ভবতী। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমরাতুন, ইমরাতুন মানে হচ্ছে কি একজন মহিলা। হ্যাঁ, ইমরাতুন হামিলুন, এখানে এটি কি হয়েছে, মৌসুফ সিফাত কোনটা বলেন তো, কোনটা মৌসুফ কোনটা হ্যাঁ, এখানে এই যে হামিলুন তো মুযাক্কার হইছে, তাহলে কিভাবে হইল? হ্যাঁ, কারণ এটার অর্থ হচ্ছে গর্ভবতী, আর এটা কি শুধুমাত্র মেয়েদের জন্যই কি বিশেষ। তাহলে আমরা কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম, হ্যাঁ, যে মৌসুফ এবং সিফাতের মধ্যে বিশেষভাবে মুযাক্কার মুআন্নাস মিল থাকবে। নাম্বার 2 হচ্ছে একবচন বহু বচনের দিক দিয়ে মিল থাকবে। নাম্বার 3 হচ্ছে মারিফা নাকেরা, মানে নির্দিষ্ট অনির্দিষ্টর ক্ষেত্রে। এই টপিকটা আমরা এই মৌসুফ সিফাতের পরেই পড়বো, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর নাম্বার 4 হচ্ছে হরকতের দিক থেকে, মানে শেষ অক্ষরের হরকত, এটা সর্বদা কি থাকবে, সেম থাকবে, এটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? মানে চেঞ্জ হবে না মানে বিপরীত হবে না। হ্যাঁ, যদি এখন ইমরাতুনের জায়গায় যদি ইমরাতিন হয়, ইমরাতিন যদি হয়, তাহলে হামিলুনের কি হয়ে যাবে, হামিলিন, হামিলিন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বিনতুন জামিলাতুন যেভাবে আছে, এখানে যদি বিন তান হয়, এখানে যদি কি হয়, বিন তান হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, বিন তান জামিলাতান, এমন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মৌসুফ সিফাতের মধ্যে এই 4 দিক থেকে সর্বদা মিল থাকবে। আচ্ছা, হুম, মাশাআল্লাহ, আমরা এগুলো বিষয়গুলো বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা বিস্তারিত কিছু উদাহরণ দেখি। হ্যাঁ, দেখেন, বাক্য, কিতাবুন একটি কিতাব, কিতাবুন জাদিদুন একটি নতুন কিতাব, হাদা কিতাবুন এটা একটি কিতাব, হাদা কিতাবুন জাদিদুন এটা একটা নতুন কিতাব। আপনারা গত 4 দার্সে যা পড়ছেন, এখানে এই প্রথম লাইনের মধ্যে কিন্তু সবকিছু চলে আসছে, তাই না? প্রথম লাইনের মধ্যে সবকিছু চলে আসছে। প্রথমে ছিল কি আমাদের একটা শব্দ, তারপরে সেই শব্দটার জন্য আমরা কি করছি, এখানে সিফত নিয়ে আসছি, তারপরে হাদা কিতাবুন দিয়ে বাক্য বানাইছি, এবং হাদা কিতাবুনের সাথে এই কিতাবুনের একটা গুণ নিয়ে আসছি, হাদা কিতাবুন জাদিদুন এটা একটি নতুন কিতাব।
নিচেরগুলো দেখেন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন জাদিদাতুন একটি নতুন মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন এটা একটি মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন এটা একটি নতুন মাদ্রাসা। মাদ্রাসাতুন জাদিদাতুন এতটুকু কিন্তু বাক্য হয় নাই, কেন? কারণ এখানে কোনো মুক্তাদা নাই, ঠিক আছে? আর একটা বাক্য পূর্ণ হওয়ার জন্য মুক্তাদা এবং খবর উভয়টাই কি করতে হবে? থাকতে হবে, ঠিক আছে? আর আমরা জানি যে মুক্তাদা যেটা হবে সেটা সর্বদা কি হবে? মারেফা হতে হবে। আর মারেফা আমরা এখন পর্যন্ত পড়েছি কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে সমস্ত দমির, 2 নাম্বার হচ্ছে ইসমি ইশারা, 3 নাম্বার হচ্ছে মানুষের নাম। এখানে মাদ্রাসাতুন জাদিদাতুন এর শুরুতে কোনোটাই নাই, ইসমি ইশারাও নাই, নামও নাই, দমিরও নাই, তার মানে এখানে কি নেই? মুক্তাদাও নাই, ঠিক আছে? আচ্ছা, হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন এটা একটি পূর্ণ বাক্য হয়েছে, কেন? কারণ এখানে হাদিহি একটা মারেফা আছে যেটা দিয়ে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে এইটা আমার ইশারাকৃত বস্তুটি হচ্ছে একটি নতুন মাদ্রাসা। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন কি প্রশ্ন করেছেন? হামিলুন হামিলাতুন দুটো হলে একটু উদাহরণ দিবেন যেখানে হামিলাতুন ব্যবহার হচ্ছে। আচ্ছা, উভয়টাই ব্যবহার সেম, ঠিক আছে? উভয়টাই সেমভাবেই ব্যবহৃত হবে। আপনি হামিলুনও ব্যবহার করতে পারবেন, হামিলাতুনও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন, হুয়া তিলমিদুন ইসমি ইশারা দিয়ে বাক্য গঠন করা হয়েছে। এখানে হুয়া দিয়ে বাক্য গঠন করা হচ্ছে দমির দিয়ে। হ্যাঁ, হুয়া তিলমিদুন জাদিদুন সে একজন ছাত্র, সে একজন নতুন ছাত্র। হিয়া তিলমিদাতুন সে একজন ছাত্রী, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী। এরপর হচ্ছে আংতা দিয়ে, আংতা ওয়ালাদুন সগিরুন তুমি একটি ছেলে, আংতা ওয়ালাদুন সগিরুন তুমি একটি ছোট ছেলে, আংতি বিন্তুন তুমি একটি মেয়ে, আংতি বিন্তুন সগিরাতুন তুমি একটি ছোট মেয়ে, তুমি একটি ছোট মেয়ে। আনাতিফলুন আমি একজন শিশু, আনাতিফলুন সগিরুন আমি ছোট শিশু, আনাতিফলাতুন আমি শিশু, আনাতিফলাতুন সগিরাতুন আমি ছোট শিশু, ঠিক আছে? হাদা কিতাবুন জাদিদুন এটা একটি নতুন কিতাব, যালিকা কিতাবুন কাদিমুন ওটা একটি পুরাতন কিতাব, হাদিহি সাইয়ারাতুন জামিলাতুন এটা একটি সুন্দর গাড়ি, তিলকা সাইয়ারাতুন কাবিহাতুন ওটা একটি নোংরা গাড়ি, হাদা সারিরুন কাবিরুন এটা একটি বড় খাট, যালিকা সারিরুন সগিরুন ওটা একটি ছোট খাট, হুয়া ওয়ালাদুন জাইয়িদুন হুয়া ওয়ালাদুন সাইয়িউন সে একটি ভালো ছেলে এবং সে একটি খারাপ ছেলে, হুয়া আলিমুন কাবিরুন সে একজন বড় আলেম, হিয়া আলিমাতুন কাবিরাতুন সে একজন বড় আলেমা, রাশিদুন তবিবুন জাইয়িদুন রাশেদ একজন ভালো ডাক্তার, ফাতিমাতু তবিবাতুন জাইয়িদাতুন ফাতেমা একজন ভালো ডাক্তার, আনা ফাল্লাহুন জাইয়িদুন আমি একজন ভালো কৃষক, আনা ফাল্লাহাতুন জাইয়িদাতুন আমি একজন ভালো কৃষানি, হাদা কামিসুন জামিলুন এটা একটি সুন্দর জামা, যালিকা কামিসুন ওয়াসিখুন ওটা একটি নোংরা জামা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মৌসুফ এবং সিফাত ব্যবহার করে এই বাক্য গঠনগুলো করা হয়েছে। হ্যাঁ, সুতরাং মৌসুফ সিফাতের মধ্যে কারো যদি কোনো ধরনের অস্পষ্টতা থাকে তাহলে আপনি কি করবেন? এটা ভালোভাবে খেয়াল করবেন। মৌসুফ সিফাতের বিষয়টা আমি আর একবার রিভিশন করতেছি। হ্যাঁ, সকলে খেয়াল করেন। মৌসুফ সিফাত আমি কিভাবে তৈরি করব, ঠিক আছে? মৌসুফ সিফাত আমি কিভাবে তৈরি করব? কিতাবুন আমাদের কাছে একটা শব্দ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে না করে আমি আপনাদের কাছ থেকে নিজেরাই শুনে নিই। যেমন দেখেন, আমার কাছে একটা শব্দ আছে হচ্ছে গিয়া কি মাদ্রাসাতুন, মনে করেন মাদ্রাসাতুন শব্দটা আমার কাছে আছে। এখন যদি আমি বলতে চাই যে সুন্দর মাদ্রাসা, তাহলে আমার কি করতে হবে? মাদ্রাসাতুন সুন্দর মাদ্রাসা আমি যদি বলতে চাই তাহলে আমার কি করতে হবে? হ্যাঁ, একটা সিফাত আনতে হবে। সেই সিফাতটা কোথায় আনতে হবে? মাদ্রাসাতুনের আগে না পরে? হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করতে হবে। মৌসুফ সর্বদা কি আসবে? আগে আসবে। আর সিফাত সর্বদা কি আসবে? তার পরে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে? মাদ্রাসাতুন জামিলাতুন আমরা কিন্তু জামিলাতুন কি করতে পারবো না? আগে আনতে পারবো না, ঠিক আছে? কেন? কারণ হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে মাউসুফটা আগে আসতে হবে, গুণ তো কখনো আগে আসতে পারে না, তাই না? যেমন আগে তো মানুষ, মানে যার গুণ বলবো তার তো আগে অস্তিত্ব থাকতে হবে, তারপরে না তার কি গুণ আছে ভালো না মন্দ সেটা পরের কথা, ঠিক আছে? এই আর কি। যেমন আমরা অনেক সময় বলি না যে মানে গাড়ি দরকার, গাড়ি পাচ্ছি না। এখন একজনে বলতেছে যে কি প্রাইভেট কারে যাবা নাকি হচ্ছে কি বলে মোটর সাইকেলে যাবা, তখন আমরা বলি কি
যে ভালো মোটরসাইকেল আর খারাপ মোটরসাইকেল প্রাইভেট কার ওগুলো দেখার দরকার নেই, আগে একটা গাড়ি উপস্থিত করো, তারপর ভালো মন্দ পরে দেখবো আমরা। বুঝতে পেরেছেন? আমাদের গাড়ি দরকার আগে। তার মানে হচ্ছে কি ভালো মন্দের বিষয়টা, সিফাতের গুণের বিষয়টা পরে থাকে, আগে থাকে কি তার অস্তিত্ব। যার কারণে বোঝাই যাচ্ছে যে যার গুণ বর্ণনা করব অর্থাৎ মৌসুফ, যার গুণ বর্ণনা করা হবে সেটা হবে মৌসুফ, আর যেই শব্দ দিয়ে গুণ বর্ণনা করা হবে সেটা হচ্ছে সিফাত। তার মানে মাদ্রাসাতুন মাউসুফ, মাউসুফ সর্বদা আগে আসবে, সিফাত সর্বদা কি তারপরে আসবে, এবং দুটোর মধ্যে কোনো ভিন্নতা থাকতে পারবে না, চারটা দিক থেকে মিল থাকতে হবে। উভয়টা কি হতে হবে? মুদাক্কার মুয়ান্নাসের দিক দিয়ে মিল থাকতে হবে, মিল আছে, এটাও কি হয়েছে মুয়ান্নাস হয়েছে, এটাও মুয়ান্নাস হয়েছে। তারপরে হচ্ছে কি মারেফা নাকেরার দিক দিয়ে মিল থাকতে হবে। আমরা তিনটা মারেফা শিখেছি তাই না? আপাতত এতটুকুই আমরা জানি, এই তিনটা মারেফার বাহিরে যা আছে সব কি নাকেরা, অনির্দিষ্ট। তার মানে মাদ্রাসাতুন এটাও একটা নাকেরা হয়েছে, এটাও একটা কি হয়েছে নাকেরা হয়েছে। এক বচন দুই বচনের দিক দিয়ে মিল থাকতে হবে, মানে এক বচন বহু বচন, এখানে উভয়টা কি হয়েছে এক বচন হয়েছে। কেন? কারণ আমরা জানি যে মাদ্রাসাতুনের বহু বচন হচ্ছে মাদারিস, মাদ্রাসাতুনের বহু বচন কি মাদারিস। আর দুই বচন তো হয় না, কারণ দুই বচন হলে তো আমরা বুঝতেই পারতাম, এটা তো একদম সহজ, সেটা হচ্ছে কি মাদ্রাসাতানে। দ্বিবচন বানানোর পদ্ধতি এইটা, শেষে শুধুমাত্র কি করতে হবে আলিফ নুন বৃদ্ধি করে দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে এই তিনটা যখন মিল থাকবে তার মানে আমরা শিওর হইলাম যে এখন কি হয়েছে, এটা মৌসুফ সিফাত। আর মৌসুফ সিফাতের হরকত সর্বদা সেম থাকে, আমরা সেম হরকত দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো মূলত এখানে ছিল। আমরা তাহলে বুঝতে পারলাম কিতাবুনের যখন সিফাত আনবো তারপরে কি চলে আসবে, একটা সিফাত গুণবাচক শব্দ চলে আসবে, সেটা যেমন জাদিদুন আমরা এখানে এনেছি, মাদ্রাসাতুনের ক্ষেত্রে জাদিদাতুন এনেছি, নিচেরগুলোও একই কথা। আর এখানে নিয়ম কানুন আমরা তো বুঝেই গেলাম, যে শব্দ গুণ বোঝায় সিফাত, যার গুণ বোঝায় সেটা মৌসুফ, চার দিক থেকে মিল থাকতে হচ্ছে, এইটা হচ্ছে চারটা বিষয়। আর একটা হচ্ছে কি মৌসুফ সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হতে পারতেছে না। আচ্ছা, আর এখানে হচ্ছে এর ব্যবহারগুলো। ঠিক আছে? আচ্ছা, আমরা মারিফা নাকেরাতে যাওয়ার আগে আরও একবার আপনাদের কাছে আর একটা উদাহরণ, না আচ্ছা আচ্ছা আমরা আরও একটা উদাহরণ দিই। আর একটা কি উদাহরণ দেওয়া যায় বলেন তো? কমিস দিয়ে দিব, কমিসুন। আচ্ছা, কিতাব দিয়ে দিই না, সহজ শব্দ দিয়ে দিলে আমাদের বুঝতে সহজ হবে। কিতাবুন, একটি কিতাব। এখন আচ্ছা, মারিফাটা আমরা এখনই বুঝবো, এটার মূল মানে আলাদা আলোচনায় আছে, ওটা না বুঝলে সমস্যা নেই, আমরা এখনই বুঝবো। দেখুন কিতাবুন, হ্যাঁ কিতাবুন মানে হচ্ছে একটি কিতাব। এখন এটার যদি আমরা সিফাত আনতে চাই, এটা কি যেন বলছেন আরজিনা বেগম, আচ্ছা না, আর একটা উদাহরণকে বলছেন মিম হক, হ্যাঁ আপনি বলবেন শুধু, হ্যাঁ অন্যরা বললেন না। মিম হক আপনি বলেন, আমি এটা বলতে চাচ্ছি যে এটা একটি কিতাব। এখন এটা একটা সিফাত আনতে চাচ্ছি যে এটা একটি সুন্দর কিতাব, তাহলে আমাকে কি করতে হবে? মিম হক শুনতে পাচ্ছেন? বলুন। আমরা যদি এখন, আচ্ছা অন্য কেউ বললেন না, হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ জামিলুন আনতে হচ্ছে, ঠিক আছে জামিলুন আনতে হচ্ছে। এখানে যদি আমরা বলি কুররাসাতুন, কুররাসাতুন মানে একটি খাতা। এখন যদি আমি বলতে চাই যে এটা একটি ভালো খাতা বা হচ্ছে সুন্দর খাতা, তাহলে আমাকে কি করতে হবে, কোন শব্দ আনতে হবে? শুধু সিফাত শব্দটা বলেন। হ্যাঁ জামিলাতুন, তাই না? মুয়ান্নাসের সাথে মিল রেখে আনতে হবে সর্বদা আমাদের, সুন্দর খাতা। এখন এই দুটো বিষয় মিলে কিন্তু বাক্য পূর্ণ হয় নাই, বাক্য পূর্ণ হয়েছে? হ্যাঁ বাক্য পূর্ণ হয় নাই। এখন আমাদের যদি বাক্য পূর্ণ হয় নাই কেন? কারণ এই দুটোর মধ্যে কি নাই, কোনো মুক্তাদা খবর নাই। আর মুক্তাদা সর্বদা কোন শব্দ হয়? মারিফা শব্দ হয়, নির্দিষ্ট। আর এই মারিফা আমরা তিনটা পড়ছি, একটা হচ্ছে কি সমস্ত দমির, যেমন হচ্ছে কি আনা, তারপরে হচ্ছে হুয়া ইত্যাদি। তারপরে আরেকটা পড়েছি হচ্ছে মানুষের নাম, যেমন মোহাম্মদ। তারপরে হচ্ছে কি ইসমুল ইশারা। এই তিনটার মধ্যে যে কোনো একটা কিছু এখানে আনতে হবে। এখন আমরা কুররাসাতুনের সাথে শুধুমাত্র কি আনতে পারি? ইশারা সূচক দিয়ে বাক্য বানাতে পারি আপাতত। সেটা আমরা বললাম হাদিহি কুররাসাতুন জামিলাতুন, তাই না? তাহলে কি হয়ে গেল, এটা একটি সুন্দর খাতা, একটি বাক্য পূর্ণ হয়ে গেল। বুঝতে পেরেছেন? মুক্তাদা এটা হচ্ছে কি তখন মুক্তাদা, খেয়াল করি, হ্যাঁ তখন এই হাদিহি এটা হচ্ছে মুবতাদা। আর কুররাসাতুন জামিলাতুন, কুররাসাতুন তখন হবে মৌসুফ,
জামিলাতুন, সেটা হচ্ছে কি সিফাত, এরপরে মৌসুফ প্লাস সিফাত মিলে সমান সমান হচ্ছে কি খবর। কারণ খবর তখন দুইটা মিলে হইতেছে, হ্যাঁ, কারণ যেহেতু আলাদা হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু নিচে নিয়ে যাই এক পেজে যাতে আসে। বুঝতে পারছেন না বিষয়টা? তখন কি হয়েছে যে হাদি হচ্ছে মুবতাদা, কুররাসাতুন মৌসুফ, জামিলাতুন সিফাত, মৌসুফ এবং সিফাত মিলে সমান সমান কি খবর, তাই না? একটি বাক্য কি হয়ে গেল, মুবতাদা পাইলাম আমরা আর একটা খবর পাইলাম, তার মানে কি বাক্য পূর্ণ সমান সমান জুমলা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এভাবে বাক্য বিশ্লেষণ কেন করি? এভাবে বাক্য বিশ্লেষণ করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের বাক্য পূর্ণ হইল কিনা, তারপর বাক্যের মধ্যে কোনো ধরনের অসম্পূর্ণতা আছে কিনা ইত্যাদি। আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বিষয়টা? আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, তাহলে আমরা সামনে যাই। মারিফা এবং নাকেরা, মারিফা নাকেরা নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল যে আসলে মারিফা নাকেরা বিষয়টা কি। এটা একদমই সহজ বিষয়, হ্যাঁ। যেমন দেখেন, মারিফা নাকেরা আরবি ভাষায় আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো মারিফা ও নাকেরা, নির্দিষ্ট ও অনির্দিষ্ট শব্দ। এখন শব্দ তো নির্দিষ্ট অনির্দিষ্ট হতে পারে না, মূল হচ্ছে গিয়া শব্দ দিয়ে যেই বস্তুটাকে বুঝাবে সেটা কি নির্দিষ্ট কোনো কিছু বুঝাচ্ছে নাকি অনির্দিষ্ট কোনো কিছু। যে না, আমি বললাম যে একটা কলম দাও, আমি আপনাকে বললাম একটা কলম দাও, আপনি কি করবেন? শুধুমাত্র লাল কলমটাই আনবেন, অন্য কোনো কলম আনবেন না, এরকম? এরকম না কিন্তু। আমি আপনার কাছে চেয়েছি জাস্ট একটা কলম, সেটা যে কোনো কলম হতে পারে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে লাল কলমটা দাও, তার মানে কি আমি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছি, ঠিক আছে? আগেরটাই নির্দিষ্ট ছিল না, যে কোনো একটা কলম হইলেই হয়েছে। যেমন আমি বললাম যে এটা একটা কিতাব, তার মানে যে কোনো একটা কিতাব এটা। আর একটা বললাম এটা আমার কিতাব, তার মানে কি আমার জন্য কিন্তু নির্দিষ্ট হয়ে গেল যে কিতাবটা আমার। বুঝতে পেরেছেন? এখানে বিষয়টা এরকমই যে আরবি ভাষার আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ হলো মারেফা ও নাকেরা। কিছু শব্দ গঠনগতভাবে মারেফা থাকে, যেমন ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে আমাদের বুঝতে হবে কি এটা মারেফা, দমির এবং সকল নাম, অর্থাৎ মানুষের নাম, জায়গার নাম। বুঝতে পেরেছেন? মানুষের নাম পাশাপাশি কি জায়গার নাম। যেমন বাংলাদেশ, বাংলাদেশ নামে পৃথিবীতে অন্য কোথাও কোনো কিছু আছে? নাই কিন্তু, এটা কিন্তু ওখানের জন্যই কি নির্দিষ্ট। মিশর, মিশর কি পৃথিবীতে অন্য কোথাও কিছু আছে? নাই, এটা মিশরের জন্যই নির্দিষ্ট। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন অন আছে কার? আপনাদেরকে তো আমি বললাম যে কথা বলার সাথে সাথে মাইক্রোফোন অফ করে ফেলবেন। আচ্ছা, তাহলে এই বিষয়টা বলা হলো যে মানুষের নাম, জায়গার নাম। এখানে কয়টা বিষয় জানলাম? তিনটা। একটা ইসমে ইশারা, দমির, আর একটা হচ্ছে নাম। এগুলো গঠনগতভাবেই কি হচ্ছে মারিফা। এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে নাকেরা থাকে। যেমন কিতাবুন অর্থ হচ্ছে একটি কিতাব, সেটা যে কোনো কিতাব হতে পারে, নির্দিষ্ট কোনো কিতাব নয়। আর নাকিরাকে মারিফা বানানোর একটি সহজ পদ্ধতি হলো শব্দটির শুরুতে আলিফলাম যুক্ত করে দেওয়া। খেয়াল করেন, এই তিনটা ছাড়া যা আছে এখানে আরও চারটা আছে যেগুলো হচ্ছে গঠনগতভাবে মারিফা থাকে। যেহেতু আমরা তিনটা পড়েছি, যার কারণে আপাতত এই তিনটাই জানতেছি, হ্যাঁ। আরও বাকি যেগুলো আছে আমরা সামনে জানবো। এছাড়া বাকি যা আছে গঠনগতভাবে নাকিরা থাকে, যেমন কিতাবুন একটি কিতাব। এখন আমাকে যদি এই কিতাবটিকে নির্দিষ্ট বানাতে হয় তাহলে হয়ে যাবে কি কিতাবটি, তাই না? কিতাবটি মানে নির্দিষ্ট একটা কিতাব বুঝেছি। মানে আমি বললাম যে কিতাবটা দাও, মানে ওই কিতাবটা দাও। আর একটা বললাম একটা কিতাব দাও। যেমন আমরা বলি যে একটা কাগজ দাও, একটা কাগজ মানে কি আমার একটা কাজে লাগবে, যে কোনো একটা কাগজ দাও। আর যদি আমি বলছি যে না বিশেষ কাগজ লাগবে নির্দিষ্ট একটা, তখন কি বলবো যে আমাকে সাদা কাগজটা দাও, মানে ওই যে সাদা কাগজটা আছে ওইটাই আমার লাগবে, ওইটাই দাও। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম। সামারি বলতেছি, খেয়াল করেন। মারেফা নাকেরা মানে নির্দিষ্ট অনির্দিষ্ট। কিছু শব্দ গঠনগতভাবে মারেফা থাকে, যেমন ইসমে ইশারা, দমির, সকল নাম। এছাড়া বাকি সকল শব্দ নাকিরা থাকে, যেমন কিতাবুন একটি কিতাব, যে কোনো কিতাব হইতে পারে, নির্দিষ্ট কোনো কিতাব নয়। তবে এই নাকিরাকে মারেফা বানানোর একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি, সবচেয়ে বেসিক পদ্ধতি হচ্ছে কি আলিফলাম যুক্ত করে দেওয়া। ঠিক আছে? আলিফলাম যুক্ত করে দেওয়া। এছাড়াও আরও কিছু পদ্ধতি আছে, আমরা আপাতত সবচেয়ে কমন পদ্ধতিটা শিখব, বাকিগুলো পরে আস্তে আস্তে জানবো, হ্যাঁ। যেমন দেখেন এখানে এই যে নাকিরা ডান পাশে আছে, বাম পাশে আমরা এগুলোকে মারেফা বানাবো, হ্যাঁ। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে। নাকিরা শব্দগুলো কোনো একটি বস্তু বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো কিছু না। এগুলাকে যখন আমরা মারেফা বানাবো,
কিতাবুনের শুরুতে আলিফলাম যুক্ত করে দিলাম, অর্থ হয়ে যাবে কিতাবটি। কলামুনের শুরুতে আলিফলাম যুক্ত করে দিলাম, আল কলামু, অর্থ হচ্ছে কলমটি। পাশাপাশি আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতেছি, এখানে কিতাবুন এর শেষে তানভিন ছিল, দুই পেশ ছিল, কিন্তু আল কিতাবু এর শেষে কি আছে? এক পেশ আছে। তার মানে বুঝতে পারলাম যে আলিফলামের সাথে তানভিনের সাথে কি আছে? একটা ঘোরতর শত্রুতা আছে। যেখানে আলিফলাম থাকবে সেখানে কি থাকবে না? তানভিন থাকতে পারবে না। আর যেখানে তানভিন থাকবে সেখানে কি থাকবে না? কখনো আলিফলাম থাকবে না। মানে আল কিতাবুন এরকম কোনো বাক্য বা এরকম কোনো শব্দ কখনো কি হবে না, হয় আল কিতাবু হবে অথবা কিতাবুন হবে। ঠিক আছে, যদি তানভিন থাকে তাহলে সেটা কি নাকিরা, স্বাভাবিক শব্দ। তানভিন থাকলে কি নাকিরা, নাম ব্যতীত, কারণ মানুষের নাম ইত্যাদিতে তানভিন থাকার পরেও মারেফা থাকে। এছাড়া অন্যান্য শব্দ যেটা, সেটা হচ্ছে কি তানভিন থাকলে বোঝা যাচ্ছে এটা কি নাকিরা। আর যদি তানভিন না থাকে, আলিফলাম থাকে, তাহলে সেটা মারিফা। আল কিতাবু কিতাবটি, আল কলামু কলমটি, আল বাইতু ঘরটি, আল বাবু দরজাটি, আল ওয়ালাদু ছেলেটি, আল বিন্তু মেয়েটি। ঠিক আছে, এখন দেখেন আমরা বাক্য বানিয়েছিলাম না যে মারেফা দিয়ে বাক্য বানাতে হতে হবে, মানে মুবতাদাটা মারেফা হতে হবে। আমরা বলেছিলাম যে হাদা কিতাবুন। এখন যদি আমরা বলতে চাই যে কিতাবটি সুন্দর, তাহলে কি বলবো? আল কিতাবু জামিলুন। এভাবে বাক্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে আরও একটু আলোচনা দেখি। এক নাম্বার, মারেফা সর্বদা নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে। যেমন আমরা দেখেছি আল কিতাবু কিতাবটি, আমরা বুঝতে পারতেছি যে কোনো নির্দিষ্ট একটা কিতাব। নাকেরা সর্বদা অনির্দিষ্ট কোনো কিছু বুঝাবে। নাম্বার 3, কোনো মারেফা শব্দের যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাত ও মারিফা আনতে হবে, যেহেতু সিফাত সর্বদা তার মৌসুফের অনুসরণ করে। এবার আপনারা মারেফার কথাটা বুঝতে পেরেছেন। আমরা যে মৌসুফ সিফাতের মধ্যে বলেছিলাম যে মৌসুফ সিফাতের মধ্যে মারেফা এবং নাকেরার দিক থেকেও মিল থাকতে হবে। যেমন আমরা নিচে দেখি, নাকেরা প্লাস সিফাত, মানে নাকেরা শব্দ যদি সিফাত আনি তাহলে কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। সাইয়ারাতুন জামিলাতুন, একটি সুন্দর গাড়ি। মারেফা প্লাস সিফাত, মানে মারেফা শব্দের সিফাত আনতেছি, সেটা হচ্ছে কি আল কিতাবুল জাদিদু। দেখেছেন এখানে আল কিতাবুতে যেহেতু আলিফলাম আসছে, যার কারণে আল জাদিদুতেও কি আসছে? আলিফলাম আসছে, নতুন কিতাবটি। এখানে কিন্তু মৌসুফ সিফাত হয়েছে, কোনো বাক্য হতে পারে নাই। কেন? কারণ উভয়টা মৌসুফ সিফাত। আস-সাইয়ারাতুল জামিলাতু, সুন্দর গাড়িটি। নাম্বার 4, আমরা 4 ধরনের মারেফা শিখলাম। আগে শিখছিলাম 3টা, দমির, ইসমে ইশারা, মানুষ ও জায়গার নাম। আজকে আমরা আরেকটা শিখতে বললাম, সেটা হচ্ছে আলিফলাম যুক্ত শব্দ। টোটাল মারেফা শিখলাম কয়টা? 4টা। আচ্ছা, 4টা যেহেতু মারেফা শিখেছি, তার মানে বাক্য গঠনের ক্ষেত্রে এখন আমরা 4টা মারেফা ব্যবহার করতে পারবো। আগে ব্যবহার করতে পেরেছি কয়টা? 3টা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বাক্য গঠন দেখব। দেখুন, আনা তিলমিদুন, আমি ছাত্র। আনা তিলমিদুন জাতুন, আমি ছাত্রী। মানে এখানে 4টা যে মারেফা, 4টা মারেফা দিয়ে কি করা হচ্ছে? ব্যবহার দেখানো হচ্ছে। মারিফাতে আলিফলাম হলে সিফাতেও আলিফলাম হবে। হ্যাঁ, অবশ্যই হবে। কেন? ওই যে বললাম মৌসুফ এবং সিফাতের মধ্যে কয় দিক থেকে মিল থাকতে হবে? 4 দিক থেকে। তার মধ্যে একটা ছিল কি মারেফা নাকেরার দিক থেকে। তার মানে মৌসুফ যদি মারেফা হয় সিফাতও মারেফা হবে, মৌসুফ যদি নাকেরা হয় সিফাতে কি হবে? নাকেরা হতে হবে। দেখুন, আনা তিলমিদুন, আমি ছাত্র। আনা তিলমিদাতুন, আমি ছাত্রী। এখানে আনাটা মারেফা, তিলমিদুনটা কি হয়েছে? নাকেরা। তার মানে মৌসুফ সিফাত হতে পারে না, মুবতাদা খবর হয়ে গেছে। আমরা যদি কোথাও দেখি স্বাভাবিকভাবে, এখন যদি আমরা মারেফা নাকেরা চিনি, তাই না? আমরা যদি এরকম কোথাও দেখি যে মারিফা প্লাস হচ্ছে নাকিরা, ঠিক আছে, এমন হয়েছে, এবং উভয় শব্দেই কি আছে? পেশ আছে, তাহলে সেটা কি হয়ে যায়? মুবতাদা খবর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? যেমন আমি বললাম যে মুহাম্মাদুন আলিমুন, এখানে মুহাম্মাদুনটা মারেফ হয়েছে, কেন? নাম। আলিমুনটা নাকেরা হয়েছে, কেন? কারণ এখানে কোনো আলিফলাম নেই এবং শেষে কি আছে? তানবিন আছে, তাই না? এটা নাকেরা, তার মানে কি? এটা মুবতাদা খবর। বুঝতে পেরেছেন? মারিফা প্লাস নাকেরা হলে কি হবে? সমান সমান মুবতাদা খবর। আচ্ছা, এই বাক্য বিশ্লেষণের বিষয়গুলো বোঝা একটু প্রথম দিকে টাফ হয়ে থাকে, তারপর আপনাদেরকে বুঝাচ্ছি যাতে করে কোনো ধরনের অস্পষ্টতা না থাকে, একদম ক্লিয়ার হয়ে যায় বাক্য গঠনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কি হলো? আনা তিলমিদুন, আনা তিলমিদাতুন, আনতা মুআল্লিমুন, আনতি মুআল্লিমাতুন। এখানে যেগুলো মার্ক করা আছে তার এগুলো বুঝবেন যেগুলো হচ্ছে মারিফা। হুয়া মুআল্লিমুন, মানে হুয়া আলিমুন, সে আলিম। হিয়া আলিমাতুন, সে আলিমা। দমির গেল।
হাদা কিতাবুন, হাদিহি মাদ্রাসাতুন, যালিকা সারিরুন, তিলকা সাইয়ারাতুন। ইসমি ইশারা গেল। রাশিদুন কাতিবুন, রাশিদুন কাতিবুন, রাশেদ একজন লেখক। ফাতিমাতু কাতিবাতুন, জাইদুন খাত্তাতুন, খাদিজাতু খাত্তাতাতুন। ঠিক আছে, খাদিজা একজন ক্যালিওগ্রাফার। কিতাবুন জাদিদুন, একটি নতুন কিতাব। দেখেন এখানে কিন্তু মৌসুফ সিফাত হইছে। আল কিতাবু জাদিদুন, এইখানে এসে আপনার একটা প্যাচ লাগবেন, যার কারণে সবাই মনোযোগ দিয়ে শোনেন। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। এখানে আল কিতাবু জাদিদুন, এখানে কি মৌসুফ সিফাত হয়েছে নাকি পূর্ণ বাক্য হয়েছে, কে বলতে পারবেন? হুম, হ্যাঁ, অন্যরা বলেন, বোনেরা বলেন। আচ্ছা, একটু একটু। হুম, আচ্ছা, মৌসুফ সিফাত কেন হতে পারে নাই? এখানে মৌসুফ সিফাত কেন হয়নি? হ্যাঁ, এখানে আল কিতাবুটা মারেফা হয়েছে, কিন্তু জাদিদুন শব্দটা কি হয়েছে? নাকেরা হয়েছে। যার কারণে এখানে কি হতে পারে নাই? মুবতাদা খবর হতে পারেনি। কারণ আমরা জানি মৌসুফ সিফাত হওয়ার জন্য কি হতে হবে? মারেফা প্লাস মারেফা হতে হবে, বা নাকেরা প্লাস নাকেরা হতে হবে। ঠিক আছে, যেমন কিতাবুন জাদিদুন বা আল কিতাবুল জাদিদু, যখনই মারেফা প্লাস নাকেরা হয়ে যাবে সেটা কি হয়ে যাবে? মুবতাদা খবর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, একজন বোন জিজ্ঞাসা করছেন মুক্তাদা। আচ্ছা, মুক্তাদা না, শব্দগুলো হচ্ছে মুবতাদা, বা দিয়ে। হ্যাঁ, মুবতাদা, মুবতাদা মানে হচ্ছে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়। যেমন এখানে বলতেছে আল কিতাবু জাদিদুন, কিতাবটি সুন্দর, তার মানে কিতাবটা সম্পর্কে আপনাকে সংবাদ দিচ্ছে, সেটা হচ্ছে জাদিদুন, এটা হচ্ছে নতুন। তার মানে জাদিদুন শব্দটা হচ্ছে কি? সংবাদ, খবর, এটা আর কি। তার মানে আল কিতাবুল জাদিদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। এখানে মৌসুফ সিফাত মিলে কি হয়েছে? মুবতাদা হয়েছে, জামিলুনটা খবর। ঠিক আছে, কলামুন জামিলুন, একটি সুন্দর কলম। আল কলামু জামিলুন, কলমটি সুন্দর। আল কলামুল জামিলু জাদিদুন, সুন্দর কলমটি নতুন। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। হাদা বাইতুন সগিরুন, এটা একটি ছোট বাড়ি বা ঘর। রাশিদুন আলিমুন কাবীরুন, রাশিদ বড় আলেম। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি নতুন ছাত্রী। হাদিহি সাইয়ারাতুন সগিরাতুন, এটা ছোট গাড়ি। ফাতিমাতু আলিমাতুন কাবীরাতুন, ফাতিমা বড় আলিমা। আর তিলমিদুল জাদিদু জাইয়িদুন, নতুন ছাত্রটি ভালো। আর তিলমিদাতুল জাদিদাতু জাইয়িদাতুন, নতুন ছাত্রীটি ভালো। আল কামিসুল কাদিমু জামিলুন, পুরাতন জামাটি সুন্দর। আল ফিরাশুল কাবিরু কাদিমুন, বড় ফিরাস মানে বিছানাটি পুরাতন। বুঝতে পেরেছেন বাক্য? এই ছিল হচ্ছে আপনাদের আজকের পড়া। আজকের পড়াটা আপনাদের বোঝার জন্য কিন্তু একটু বেশি মেহনত করতে হবে। হ্যাঁ, একটু ভালোভাবে বুঝতে হবে, বুঝে বুঝে। আমাদের আমাদের এই ভিডিওটা যখন দেখবেন, প্রয়োজনে বারবার পজ করে টেনে টেনে কয়েকবার করে দেখবেন। এই যে বিষয়টা আসলে হয় কি জানেন, মানে আমরা যখন কোনো কিছু শিখি, সবসময় কিন্তু আমরা ফ্লো স্টেটে থাকি না। ফ্লো স্টেট মানে কি একদম সমান তালে চলতেছে, যেটা উস্তাদ বলতেছেন সেটাই আমি বুঝে যাচ্ছি, ঠিক আছে, সব বুঝে যাইতেছি, এরকম কিন্তু হয় না। অনেক সময় গিয়ে একটা কথা একটু মাথায় বাড়ি লাগে, এইটা উস্তাদ কি বললেন, হ্যাঁ, তখন ওটা কি করতে হয়? একটু মনোযোগ দিয়ে শুনতে হয়। মনোযোগ দিয়ে শোনার পরে যখন বোঝা যায় না, তখন আবার একটু পরিপূর্ণভাবে শব্দ বাই শব্দ খেয়াল করতে হয়। যদি এইটা হয় তাহলে এইটা, আচ্ছা তারপরে হচ্ছে এমনটা হলে এমনটা, একটু মিলাইতে হয়। ওই ধাক্কাটা যদি আপনি ক্লিয়ার করে ফেলতে পারেন, তাহলেই দেখা গেছে কি পিছনে সব কিছু আপনার ক্লিয়ার। যার কারণে এটা কারো কারো ক্ষেত্রে একটু কঠিন মনে হতে পারে, আসলে তো কঠিন না, সহজ বিষয়। নতুন হিসেবে কারো কাছে যদি অস্পষ্ট মনে হয়, তাহলে আপনার কয়েকবার খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনাদের ছিল হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন। আমাদের তো আরবি থেকে বাংলা পিছনে দুইটা টপিকে দুইবার চলেই গেল, মিলিয়ে ফেলছি বিষয়গুলো। আচ্ছা, আমি তাহলে একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, আমরা কয়েকটা বাক্যকে মানে একসাথে, যেগুলোর ভিতরে প্যাচ লাগতেছে এরকম কয়েকটা বাক্যকে আমি নিয়ে আসি একসাথে, তারপর আশা করি প্যাচটা লাগবে না। প্রথমে হচ্ছে কিতাবুন জাদিদুন, এ দুটো পূর্ণ বাক্য হয়েছে না মৌজু সিফত হয়েছে বলেন? আরজুমান রহমান, মাউসুফ সিফাত হয়েছে। কিভাবে বুঝতে পারলাম আমরা এটা? হ্যাঁ, চারো দিক থেকে সমান হয়েছে।
মারিফা নাকেরা, তারপর হচ্ছে একবচন দ্বিবচন, তারপরে হচ্ছে কি মুযাক্কার মুআন্নাস, তারপরে হচ্ছে হরকত। হরকতটা হচ্ছে সবার শেষে, হ্যাঁ। প্রথম তিনটা মিলতে হবে, প্রথম তিনটা যদি মিলে তারপরে হরকতটা আমরা নিজেরা দিব, ঠিক আছে। বাকি তিনটা আগে থেকে মিল থাকতে হবে। আচ্ছা, তারপরে এটার অর্থ হচ্ছে একটি নতুন কিতাব। এরপর হচ্ছে আল কিতাবুল জাদিদু, এইটা কি হয়েছে বলেন? হুম, আচ্ছা, একজন বলছেন এটা আল কিতাবুল জাদিদু পূর্ণবাক্য হয়েছে, অন্যরা কি বলেন দেখি তো? হ্যাঁ, একজন বলছেন হয় না। দেখছেন আপনাদের মধ্যে কিন্তু দুই দল মানে ভাগ হয়ে গেছেন। এখন দুই দলে যুক্তি দেন, দেখি কাদের যুক্তি কাদের উপর খাটে, বলেন। হয় নাই, হ্যাঁ। আচ্ছা, এবার যারা বলছিলেন যে পরিপূর্ণ বাক্য হয়েছে, আপনারা কি আগের মতোই অটল আছেন? হুম, আচ্ছা, ফারহানা নীলা তিনি অটল আছেন, তাহলে আপনার যুক্তি দেন। এখানে নাকেরা প্লাস নাকেরা হয়েছে, এখানে মারেফা প্লাস মারেফা হয়েছে, তাই না? একজন বলছেন বইটি নতুন, এই তো এইখানেই তো মূলত ভেজালটা হইছে, ঠিক আছে। দেখেন, বইটি নতুন, বইটি নতুন এইটা কি একটা সংবাদ হয়ে গেছে না? হ্যাঁ, বইটি কি নতুন, এটা কেন কি হয়েছে? একটা সংবাদ হয়ে গেছে। তা সংবাদের ক্ষেত্রে আমরা জানি যে একটা মারেফা লাগবে আর একটা কি লাগবে, নাকেরা লাগবে। কিন্তু এখানে তো শুধু মারেফা আছে, আল কিতাবুল জাদিদ, মারেফা প্লাস মারেফা, নাকেরা তো নাই। তার মানে কি হয় না, এখানে পূর্ণবাক্য হয় নাই। এখন আমাদের যদি এটাকে পূর্ণবাক্য বানাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, আল কিতাবু জাদিদুন এভাবে বলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কিতাবটি নতুন, আর এটার অর্থ হচ্ছে কি আল কিতাবুল জাদিদ, এটার কি অর্থ? হুম, বলেন একজন। হ্যাঁ, নতুন কিতাবটি, বুঝতে পেরেছেন? এটা অর্থ হচ্ছে কি নতুন কিতাবটি। আচ্ছা, আর এই আল কিতাবু জাদিদুন এটা অর্থ হচ্ছে কি কিতাবটি নতুন। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? হুম, ফারহানা নীলা আপনার কাছে ক্লিয়ার হয়েছে? অন্যদের কাছে একটু প্যাচ প্যাচ লাগতেছে না? এই জায়গাটা একটু লাগে এরকম। হ্যাঁ, আচ্ছা, অল ক্লিয়ার। আচ্ছা, মাশাল্লাহ। দেখেন, স্বাভাবিকভাবে আমরা যতটুকু শিখেছি, হ্যাঁ, এর মধ্যে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে কিছু শব্দ আছে, এই যেমন জাদিদুন, এই শব্দটা শুধুমাত্র গুণ বুঝাইতে পারে, শুধুমাত্র কি গুণ বুঝাতে পারে, অন্য কিছু বুঝাতে পারে না। সেক্ষেত্রে যখন সেটা মারেফা হবে এবং তার পূর্বের শব্দও মারেফা হবে, উভয়টা কি হয়ে যাবে, সেম থাকবে, নতুন কিতাবটি। আর যখন একটা মারেফা হচ্ছে এবং পরেরটা মারেফা হচ্ছে না, তার মানে তখন সেটা পূর্ণবাক্য হয়ে যাবে, কিতাবটি নতুন, ঠিক আছে। আচ্ছা, পুরো বিষয়টা আমি আরো একবার বুঝাচ্ছি, খেয়াল করেন। মাউসুফ প্লাস সিফাত, হ্যাঁ, মাউসুফ প্লাস সিফাতের জন্য আবশ্যক হচ্ছে মাউসুফ প্লাস সিফাত। এটা মাউসুফ সিফাত হওয়ার জন্য চারটা দিক থেকে মিলতে থাকতে হবে। তার ভিতরে মুযাক্কার মুআন্নাসটা তো আমরা সবাই বুঝি, কিতাবুন জাদিদুন, মুযাক্কার মুআন্নাস দিক থেকে মিল থাকতে হবে, এবং আরেকটা কি একবচন দ্বিবচনের দিক থেকে, আর একটা হচ্ছে মারিফা নাকেরার দিক থেকে। এখন মারিফা নাকেরা কাকে বলে, আমরা এক্ষেত্রে বিষয়টা জানি যে মারিফা নাকেরা হচ্ছে, আমরা একটু এখানে পিছনে যাই। হুম, দেখেন, মারেফা নাকেরা কাকে বলে, যে মারেফা মানে হচ্ছে কি এমন শব্দ যার মাধ্যমে নির্দিষ্ট কোনো কিছু বোঝায়, নাকেরা হচ্ছে এমন শব্দ যার মাধ্যমে কি অনির্দিষ্ট কোনো কিছু বোঝায়। কিছু শব্দ গঠনগতভাবে মারেফা থাকে, যেমন এসমে ইশারা, দমির এবং সকল নাম। এছাড়া বাকি সকল শব্দ গঠনগতভাবে কি নাকিরা, যেমন কিতাবুন, যেটা আলিফলাম ছাড়া ব্যবহৃত হচ্ছে। এই নাকেরাগুলোকে মারেফা বানানোর একটা সহজ পদ্ধতি হলো আলিফলাম যুক্ত করে দেওয়া, আল কিতাবু বানিয়ে দেওয়া, ঠিক আছে। এটা গেল।
এরপরে এখানে আমরা দেখলাম যে কিতাবুন একটা বই হইছে, সেটাকে মানে নাকেরা আছে। কেন নাকেরা? কারণ একটি বই, যে কোনো একটা কিতাব হতে পারে, সেটাকে মারেফা বানানোর জন্য আমরা আল কিতাবু, কিতাবটি বানিয়ে দিয়েছি। ঠিক আছে। কলামুন একটি কলম, সেটাকে মারেফা বানানোর জন্য আমরা আলিফলাম শব্দ যুক্ত করে দিয়েছি, আল কলামু হয়ে গিয়েছে কলমটি। বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি। বাবুন একটি দরজা, আল বাবু দরজাটি। এখন এরপরে বিষয়টা হচ্ছে যে মারেফা নাকেরা কাকে বলে আমরা বুঝলাম। নাম্বার 3, কোনো মারেফা শব্দের যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাতও মারিফা আনতে হবে। এই নিয়মটা খেয়াল করেন, 3 নম্বর নিয়মটা। কোনো মারেফা শব্দের যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাত যেই শব্দটা থাকবে সেটাকেও মারেফা আনতে হবে। আর সিফাত শব্দগুলো তো আমরা জানি স্বাভাবিকভাবে নাকেরা থাকে, কারণ জাদিদুন, জামিলতুন, জামিলুন এভাবে, তাই না? তাহলে সেটাকে মারেফা বানানোর পদ্ধতি কি? আলিফলাম যুক্ত করে দেওয়া। এটাই, কোনো মারেফা শব্দে যদি সিফাত ব্যবহার করতে হয় তাহলে সিফাতও মারিফা আনতে হবে, যেহেতু সিফাত সর্বদা তার মৌসুফকে অনুসরণ করে। এখন আপনারা আমাকে বলেন, আল কিতাবু এই শব্দটা কি মারেফা না নাকেরা? ফারহানা, হ্যাঁ ফারহানা নীলা বলেন, এটা কি মারেফা নাকি নাকিরা? আল কিতাবু মারিফা। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা কেবল 3 নম্বর নিয়ম কি বললাম? মারিফা শব্দের যদি কোনো সিফাত আনতে হয় সেটাকেও কি করতে হবে? মারিফা আনতে হবে। তার মানে আমরা যদি এখন বলতে চাই যে নতুন কিতাবটি জাদিদুন দিয়ে, তাহলে এখানে এটার সিফাতটা কি হবে? জাদিদুন নাকি আল জাদিদু? হুম, বোনেরা বলেন কি হবে? আলিফলাম যুক্ত করতে হবে। তাহলে আমরা আল জাদিদু আনবো, তাই না? আল জাদিদু, আল কিতাবুল জাদিদু। তাহলে অর্থ কি হলো? কিতাবটি নতুন নাকি নতুন কিতাবটি? আচ্ছা শোনেন, আপনাদের আগে বাংলা বুঝে আরবি পড়ে চাই। দেখেন, আপনাদের মূল প্যাচ হচ্ছে গিয়ে এখানে না, মূল প্যাচ হচ্ছে গিয়ে বাংলাতে। আমি বুঝতে পারছি কাহিনী, এটা আমার প্রত্যেক ব্যাচে এই কাহিনীতে পড়তে হয়। দেখেন, কিতাবটি নতুন, আর একটা হচ্ছে নতুন কিতাবটি। এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি বলেন তো? কোন বাক্যটা পরিপূর্ণ, কোন বাক্যটা পূর্ণ না? এটা হচ্ছে মনে করেন 1 নাম্বার, আর নিচেরটা হচ্ছে কি 2 নাম্বার। কিতাবটি নতুন, এটা কি পূর্ণ বাক্য না অপূর্ণ বাক্য? বাংলাতে প্রথমটা পূর্ণ। নতুন কিতাবটি, এটা পূর্ণ না অপূর্ণ? নতুন কিতাবটি, কারণ এটাতে আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না। নতুন কিতাবটি কি হয়েছে? নতুন কিতাবটা কি তোমার, নাকি এটা আরেকজনের, নাকি এটা ভালো না, নাকি পুরাতন, নাকি লাগবে, নাকি কি হয়েছে কি এটা? ঠিক আছে। আর একটা বললাম কিতাবটি নতুন, তার মানে আমি বুঝতে পারলাম যে আচ্ছা ওই যে কিতাবটা, কিতাবটা নতুন, বুঝলাম। হ্যাঁ, প্রথমটা পূর্ণ, দ্বিতীয়টা কি? অপূর্ণ। এখন এই যে নতুন কিতাবটি, এর মধ্যে এই কিতাবটি শব্দটা, এই কিতাবটি শব্দটা কি মারেফা নাকি নাকেরা? কিতাবটি হয়েছে, এটা কি মারেফা নাকি নাকেরা? মারিফা। তাহলে আমরা এটাকে নিচে নিয়ে আসি, আমরা আরবিতে লিখে ফেলি। হ্যাঁ, আল কিতাবু, এইটা কিন্তু মৌসুফ সিফাত হয়েছে, আপনারা বলছেন কিন্তু আমি বলি নাই। আল কিতাবু এটা মারিফা হয়েছে। এখন এইটা সিফাত আনতে হবে না আমার? এখন সিফাতটাও তো কি মারিফায় আনতে হবে, এটা আমরা বুঝতেই পারতেছি। তাহলে সেই শব্দটা কি হবে? আল জাদিদু, আল জাদিদু, নতুন কিতাবটি হইল। এখন এই নতুন কিতাবটি যদি আল জাদিদু হয় তাহলে কিতাবটি নতুন, এইটাকে আর এইটা হইতে পারতেছে? হুম, পারতেছে না কিন্তু। কেন? কারণ আল কিতাবুল জাদিদু আমরা যখনই লিখবো তখনই এটার অর্থ হয়ে যাবে কি? নতুন কিতাবটি। এটা হয়ে যাচ্ছে কিন্তু, বুঝতে পারতেছেন? তাহলে এখন প্রশ্ন, তাহলে কিতাবটি নতুন এইটা কি হবে? আচ্ছা, আমরা এখন কিতাবটি এইটা আবার এখানে নিয়ে আসি। হ্যাঁ, আরবিতে লিখি আল কিতাবু, কিতাবটি পাইলাম। এখন নতুনের আরবি আমাদের তাহলে কি আনতে হবে? খবর বানাতে হবে। আর খবর যদি আমরা বানাতে চাই, খবর সর্বদা কি হয়? নাকিরা হয়। তাহলে এখানে আমাদের বলতে হবে কি? জাদিদুন, আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন, নতুন কিতাবটি আল কিতাবুল জাদিদু। এবার কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যারা বুঝতে পারছিলেন না আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, মাশাআল্লাহ। এরপরও যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের জন্য করতে হবে কি ভিডিও দেখে বারবার বুঝতে হবে, হ্যাঁ? আচ্ছা, মাশাআল্লাহ। অবশেষে তাহলে বুঝাতে পেরেছি। এই জায়গাটা এসে প্রত্যেক ব্যাচের মধ্যে একটা ধাক্কা লাগে আর কি, হ্যাঁ? সবাই এই যে কিতাবটি নতুন, নতুন কিতাবটি এর মধ্যে একটা প্যাচ লাগিয়ে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে বাংলা থেকে আরবি অনুশীলন এইটা আপনারা ভালোভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে? এইটা যদি পরিপূর্ণভাবে এটা করে ফেলতে পারেন তার মানে হচ্ছে এই ঝামেলা সব শেষ। বুঝে ফেলছেন সবকিছু। ঠিক আছে? আচ্ছা। যেমন দেখেন এই যে এখানে কতগুলো আছে যে ভালো বইটি সুন্দর, ভালো বইটি সুন্দর। এটা যদি আরবি করতে হয় কি করতে হবে? যেমন দেখেন আমরা এই নতুন কিতাবটি যেটা আছে, নতুন কিতাবটি সুন্দর যদি আমরা এখন আনতে চাই, নতুন কিতাবটি সুন্দর, তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি নতুন কিতাবটি এটা সম্পর্কে জানাইতেছি সেটা কি সুন্দর, তার মানে সুন্দরটা হচ্ছে কি খবর। তাহলে খবরটা এখানে কি আসবে বলেন তো, মারিফ আসবে না নাকেরা আসবে? হ্যাঁ, নাকেরা আসবে। ঠিক আছে, নাকিরা। আল কিতাবুল জাদিদু। আচ্ছা, নাকিরা লিখতেছি কেন আমি, সুন্দর লাগবো না? হ্যাঁ, আল কিতাবুল জাদিদু জামিলুন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা একটু দেখিয়ে দিলাম। এর মানে আপনারা কি করবেন, এই বাংলা থেকে আরবি প্রত্যেকটা একদম সবগুলো করবেন নিজেরা নিজেরা, হ্যাঁ করবেন এবং লিখবেন, শুধুমাত্র মৌখিক না। ঠিক আছে? আচ্ছা, নতুন শব্দ অর্থ কি কি ছিল? এই যে মাশহুরুন, মাশহুরাতুন, এখানে অনেকগুলো আপনাদের এই যে গুণবাচক শব্দ দিয়ে দেওয়া হয়েছে। প্রসিদ্ধ, যোগ্য, দক্ষ, কর্মঠ, মেধাবী, বোকা, মেধাহীন, ভদ্র, ধনী, বড়লোক, দরিদ্র, গরিব, সম্ভ্রান্ত, অভিজাত, খোলা, বন্ধ, উপকারী। আপনারা বলতে পারবেন যে আল বাবু মফতুহুন, দরজাটি খোলা, খোলা দরজাটি। এটা আমরা আর একটা উদাহরণ দিই, হ্যাঁ, যাতে করে আরো ক্লিয়ার হয়। বাংলা তাহলে আমাদের কি হলো, প্রথমে আমরা বাংলা নিয়ে আসি। আমাদের বাংলা হচ্ছে দরজাটি খোলা, আরেকটা হচ্ছে খোলা দরজাটি। এখানে কোনটা পূর্ণ বাক্য কোনটা অপূর্ণ বাক্য বলেন তো? হ্যাঁ, আর নিচেরটা খোলা দরজাটি পূর্ণ। হ্যাঁ, নিচেরটা অপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা এটারই আগে আরবি করি, হ্যাঁ? আরবিটা হচ্ছে খোলা দরজাটি, তার মানে দরজাটি আমাদের আগে আনতে হবে, তাই না? বাংলাতে খেয়াল করবেন, বাংলাতে সিফাত আগে আসে, মৌসুফ পরে আসে। আর আরবিতে মৌসুফ আগে আসে, সিফাত কি আসে পরে আসে। তার মানে দরজাটিকে আমাদের আগে নিয়ে আসতে হবে। দরজাটিকে আগে নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? আল বাবু, দরজাটি। এখন এটার সিফাত যেহেতু খোলা দরজাটি, তার মানে খোলাটা, খোলা আরবি কি আমরা এখানে কেবলই দেখলাম, এই যে, না খোলা আরবি হচ্ছে কি মফতুহুন, এই যে মফতুহুন, মফতুহাতুন, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি করবো আমরা? আল বাবু, এখানে কি হবে, মাফতুহুন হবে নাকি আল মফতুহু হবে? যেহেতু সিফাত হয়েছে, আপনারা বলছেন যে খোলা দরজাটি মৌসুফ সিফাত, এখন কি মাফতুহুন হবে নাকি আল মফতুহু হবে? আল মফতুহু, আল মফতুহু। ঠিক আছে, খোলা দরজাটি। আর দরজাটি খোলা, এটা কি হবে? আল বাবুকে আগে নিয়ে আসলাম, হ্যাঁ আল বাবু মাফতুহুন হবে। কেন? কারণ এটা খবর হয়েছে, আর খবর সর্বদা কি হবে? নাকিরা হবে, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম। আল বাবু মফতুহুন, হ্যাঁ, মাশাআল্লাহ। পর আরেকটা একটু অস্পষ্টতা আপনাদের একজনের ছিল, আমি ওইটা আরেকটু বুঝিয়ে দেই। আহ, সহজ একটা নিয়ে আসা যেতে পারে। কোনটা আনবো? এই যে পুরাতন গাড়িটি ভালো। ঠিক আছে, পুরাতন গাড়িটি ভালো, এটা নিয়ে আসি আমরা, হ্যাঁ। পুরাতন গাড়িটি ভালো। বাক্য বিশ্লেষণ এটা না করা শিখলে পরবর্তীতে দেখা গেছে খুব ঝামেলা হয়। পুরাতন গাড়িটি ভালো। দেখেন এখানে পুরাতন গাড়িটি, এই বাক্যটার মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পুরাতন গাড়িটি আর একটা হচ্ছে কি ভালো, তাই না? তার মানে পুরাতন গাড়ি একটা আছে, ওইটা তুমি কিনতে পারো, ভালো আছে জিনিসটা, তাই না? তার মানে পুরাতন গাড়িটি ভালো, এটা আপনাকে আমি কি সংবাদ দিচ্ছি, জানাচ্ছি আমি,
তার মানে এটা কি পূর্ণ বাক্য না অপূর্ণ বাক্য? হুম, পূর্ণ বাক্য। কিন্তু যদি ভালো শব্দটাকে যদি উঠাই ফেলি তাহলে কি থাকবে? পূর্ণ বাক্য থাকবে? থাকবে না, সেটা অপূর্ণ হয়ে যাবে। আচ্ছা, আমাদের এখন বাংলা থেকে আরবি করার জন্য সর্বপ্রথম কি নিয়ম ছিল বলেন তো? বাংলা থেকে আরবি করার নিয়ম কয়টা, মানে কয়টা ধাপে অতিক্রম করতে হবে? গত দার্সে বলেছিলাম 3টা ধাপ অতিক্রম করতে হবে, 3টা। এর মধ্যে 1 নাম্বার ছিল হচ্ছে আরবি শব্দ খুঁজে বের করা, তাই না? আরবি শব্দ বের করা বাংলার 1 নাম্বার। তারপরে হচ্ছে 2 নাম্বার, এক মিনিট, আরবি শব্দ বের করা। নাম্বার 2 ছিল হচ্ছে ইসিম ফেল নির্ধারণ করা, না? ইসিম ফেল আলাদা করা আর কি। আমাদের এখানে কোনো ইসিম, শুধু ইসিমে আছে, কোনো ফেল বা হরফ নাই, তাই না? নাম্বার 3 হচ্ছে নিয়ম অনুযায়ী বাক্যে রূপান্তর, নিয়ম অনুযায়ী বাক্যে রূপান্তর। আচ্ছা, এই 3টা স্টেপ আমাদের ফলো করতে হবে বাংলা থেকে আরবি করার জন্য। তাহলে পুরাতন গাড়িটি ভালো, এটা যেহেতু আমরা কি করব, আরবি করব, এই 3টে স্টেপ আমরা এখন ফলো করব। ঠিক আছে, 3টে স্টেপ ফলো করতে হবে। আচ্ছা, পুরাতন গাড়িটি ভালো, তাহলে এখন আপনারা আরবি বলেন। পুরাতন গাড়ি, গাড়ি আরবি কি? পুরাতন আরবি হচ্ছে, পুরাতন আরবি হচ্ছে কদিমুন, তাই না? পুরাতন আরবি হচ্ছে কদিমুন। বোনেরা বলেন। আপনারা চাইলে বাক্য বানিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? কদিমুন একটা পাইলাম। তারপরে হচ্ছে গাড়ি, গাড়ি আরবি হচ্ছে কি? সাইয়ারতুন, পেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে ভালো, ভালো আরবি কি? জাইয়িদুন জাইয়িদাতুন, তাই না? হ্যাঁ, জাইয়িদুন জাইয়িদাতুন। আচ্ছা, কদিমুনের ক্ষেত্রে আমাদের 2টা শব্দই আসবে, মুদাক্কার মুয়ান্নাস, কারণ আমরা তো এখনো মানে বাক্য তো বানাই না, যার কারণে মুদাক্কার ব্যবহার করবো না মুয়ান্নাস ব্যবহার করবো সেটা তো আমরা জানি না, তাই না? কদিমুন কদিমাতুন সাইয়ারাতুন জাইয়িদুন জাইয়িদাতুন। আমরা যখন সাইয়ারাতুন শব্দটি দেখছি তার মানে আমরা বুঝতেই পারতেছি আমাদের মুয়ান্নাসগুলি ব্যবহার করতে হবে। এখন হচ্ছে পুরাতন গাড়িটি, পুরাতন গাড়িটি আমরা কিন্তু অলরেডি এখানে বানিয়ে ফেলছিলাম, এই টাইপের ব্যবহার, না? সুতরাং পুরাতন গাড়িটি, তার মানে বোঝা গেল এখানে কি হয়েছে? মৌসুফ সিফাত হয়েছে, তাই না? তাহলে মৌসুফ সিফাতের মধ্যে আমাদের পুরাতন গাড়িটি, পুরাতন আগে আনতে হবে না গাড়িটি আগে আনতে হবে আরবিতে? হুম, এই দুটার মধ্যে পুরাতন কি সিফাত না মৌসুফ? পুরাতন হচ্ছে সিফাত, গাড়িটি হচ্ছে মৌসুফ, আর আরবিতে মৌসুফ আগে আসে, তার মানে গাড়িটি আগে আনতে হবে, তাই না? আর যেহেতু গাড়িটি তার মানে মারিফা, তাহলে হচ্ছে আসাইয়ারাতু। এখন হচ্ছে পুরাতন, তাহলে কি করতে হবে? আল কাদিমাতু আনতে হবে, তাই না? আল কাদিমাতু, পুরাতন গাড়িটি। এখন হচ্ছে গিয়ে ভালো, ভালো মানে এটা একটা খবর, আর খবর কি করতে হবে? সর্বদা নাকেরা হতে হবে, তার মানে জাইয়িদুন এবং জাইয়িদাতুনের মধ্যে থেকে আমাদের জাইয়িদাতুনটা আনতে হবে। তাহলে কি অর্থ হয়ে গেল? পুরাতন গাড়িটি ভালো। বুঝতে পেরেছেন? হয়ে গেল। আচ্ছা, কারো যদি অস্পষ্ট লাগে আপনারা এই ভিডিওটা দেখার সময় একটু কয়েকবার পজ করে বারবার দেখবেন, হ্যাঁ? আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে নতুন শব্দার্থ, এখানে হোমওয়ার্কের জন্য এগুলো ব্যবহার করবেন। এই যে জিদ্দান, অনেক বা অত্যন্ত, এইটার ব্যবহারটা আমি একটু দেখিয়ে দিই। এটা একদম সহজ ব্যবহার, হ্যাঁ? এটা শুধুমাত্র বসাই দিলেই হবে সিফাতের পরে, বা সিফাতের পরে বা খবরের পরে আর কি, হ্যাঁ? যেমন আমি বললাম যে কিতাবটি অনেক ভালো, আল কিতাবু জাদিদুন। কিতাবু জাদিদুন মানে কি? কিতাবটি নতুন। এখানে বললাম কিতাবটি অনেক নতুন, তাহলে বলবো শুধুমাত্র জিদ্দান। আল কিতাবু জাদিদুন জিদ্দান, কিতাবটি অনেক নতুন, বা জামিলুন বলি, অনেক নতুন হয় না তো, অনেক সুন্দর হয়। আল কিতাবু জামিলুন জিদ্দান, কিতাবটি অনেক সুন্দর। মাদ্রাসাটা অনেক সুন্দর, শুধুমাত্র এই যে খবরের পরে জিদ্দান শব্দটা বসাই দিলে হবে। আল মাদ্রাসাতু জামিলাতুন জিদ্দান, ঠিক আছে? আল মাদ্রাসাতু জামিলাতুন জিদ্দান।
এভাবে বাকিগুলো দিয়েও আপনারা এভাবে বাক্য বানাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের বাড়ির কাজ কি? বাড়ির কাজ হচ্ছে মাউসুফ ও সিফাত, মাউসুফ সিফাত ও মারিফা নাকেরা এর ব্যাপারটি ভালোভাবে বোঝা। মাউসুফ সিফাত মারিফা নাকেরা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে মারিফা নাকেরা এবং মাউসুফ সিফাত, এইটা হইতেছে, এই যে মাউসুফ সিফাতটা কোথাও কোথাও দেখা গেছে যে মাউসুফ সিফাত না আসতে পারে, কিন্তু মারিফা এবং নাকিরা আরবিতে যত শব্দ আছে সমস্ত শব্দই দুই ভাগে বিভক্ত, হয় সেটা মারেফা, না হলে সেটা নাকেরা। এটাকে আপনাকে বুঝতেই হবে, যে কোনো মূল্যেই বুঝতে হবে। যদি অস্পষ্ট থাকে তাহলে আপনি অনেক জায়গায় পেঁচা লাগাই ফেলবেন। এটাকে আপনাকে বুঝতেই হবে। এমন কোনো বাক্য নাই যেখানে মারেফা নাকেরা হইতেই পারে না। যেমন আমরা যদি পিছনের যে কোনো উদাহরণ দেখতে চাই, যেমন দেখেন মৌসুফ সিফাতের ক্ষেত্রে এখানে কিন্তু এই যে কিতাবুন নাকেরা, কিতাবুন জাদিদুন নাকেরা নাকেরা, হাদা কিতাবুন মারেফা নাকেরা, হাদা কিতাবুন জাদিদুন মারেফা নাকেরা নাকেরা, ঠিক আছে, মারেফা নাকেরা এটা থাকবেই। আচ্ছা, জিদ্দান শব্দটা কি মাবনি? না, জিদ্দান শব্দটা মাবনি না, জিদ্দান শব্দটা হচ্ছে মরাব, কিন্তু ওটার ব্যবহারটার জন্য কিছু ব্যবহার আছে না সর্বদা সেম থাকে একরকম ব্যবহারের জন্য, তাই অনেক বোঝানোর জন্য সর্বদা আমাদের জিদ্দান ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, মোট 14টি বাক্য বানানো, 7টি মাউসুফ সিফাত, 7টি মারিফা, মানে মারিফা নাকের আর কি। হ্যাঁ, এটা দিয়ে বাক্য বানাবেন। বাংলা থেকে আরবি এর শেষ 2 প্যারার আরবি করে জমা দেওয়া। এখানে যদিও শেষ 2 প্যারা বলা হয়েছে, শেষ 2 প্যারা আবশ্যকীয়ভাবে জমা দিতে হবে, এবং পুরোটা যদি দিতে পারেন তাহলে আপনার জন্য লাভ। নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। আগামী দার্সে আমরা এদাফাতের ব্যবহার শিখব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। কাইফা দিয়ে প্রশ্নমূলক বাক্য। এদাফাতের ব্যবহারটা মানে কি? যেমন আমি বললাম যে এতদিন আমরা কি বললাম যে এটা একটা গাড়ি, আগামী দার্সে আমরা এটা বলা শিখবো যে এটা আমার গাড়ি, ঠিক আছে, এটা একটা কিতাব, এটা আমার কিতাব, এটা তোমার কিতাব, এটা আমার বাবার কিতাব, ঠিক আছে, বা এটা হচ্ছে খালিদের কিতাব, এভাবে বলাটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা মাজলিস শেষের দোয়া পড়ে দার্সটা আজকের মতো এখানেই শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।